Hello, my dear learners and viewers. How are you? I think so. All are good. রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত রাজাবাড়ী ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, রাজাবাড়ী ডিগ্রি কলেজ, গোদাগাড়ী, রাজশাহী। যার উদ্যোগে এই অনলাইন লাইভ ক্লাস সম্প্রসারিত হচ্ছে, তিনি একজন ডাইনামিক, স্মার্টনেস, প্রগতিশীল, সুদক্ষ, স্বনামধন্য অধ্যক্ষ জনাব সেলিম রেজা, অধ্যক্ষ রাজাবাড়ী ডিগ্রি কলেজ, গোদাগাড়ী, রাজশাহী। তার অক্লান্ত প্রচেষ্টায় এবং পরিশ্রমের ফলে এই অনলাইন লাইভ ক্লাস সম্প্রসারিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ, যারা এই অনলাইন লাইভ ক্লাস এর সাথে আমার সাথে সম্পৃক্ত আছেন এবং উপভোগ করছেন, উপকৃত হচ্ছেন, তোমরা যেরকম উপকৃত হচ্ছ, ঠিক লাইভ ক্লাসে ক্লাস নিতে পেরে নিজেকে গর্ববোধ করছি। কেননা আগে যখন আমরা নিজের ক্লাস নিতাম, শুধু মুষ্টিমেয় তোমরা কয়েকজন ছাত্র যখন আমাদের পাশে থাকতাম, তোমাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। আর অনলাইন লাইভ ক্লাসে এখন আমরা এই ক্লাস শুধু রাজাবাড়ী ডিগ্রি কলেজ বলেই নয়, সারা বাংলাদেশ এমনকি বিশ্বব্যাপী মানুষ এটা ফলো করে এবং দেখে, এবং অনেকেরই এই ক্লাসে উপকৃত হতে পারে, যার জন্য আমি নিজেকে গর্ববোধ করি যে তারা উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো এরপরে আমি কি বলবো। বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস সারা বিশ্বকে আতঙ্কিত করেছে, আমরাও সেখান থেকে বিচ্যুত নয়। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের নিজের সচেতনতা বৃদ্ধি করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নিয়মকানুন মেনে নিশ্চয় তোমরা মাস্ক ব্যবহার করে ঘরে আসো, ঘরে থাকছো, নিজেকে সুরক্ষিত এবং নিরাপদে রাখতে পেরেছো এবং রাখবা এই প্রত্যাশা করে। সেজন্য তোমাদেরকে আবারও বলছি, অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ঘন ঘন 20 সেকেন্ড সময় নিয়ে হাত সাবান পানি দিয়ে ধৌত করবে। আবারও বলছি, তোমরা ঘন ঘন 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ধৌত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেগুলো করছো এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পেরেছো এবং নিরাপদে রাখছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় থাকলো। তো এখন আমরা আমাদের পাঠদানে যোগদান করি। তো আমরা আমাদের পাঠদানে গত ক্লাস থেকে গত 2টা ক্লাস এর আগে হয়ে গেছে এর উপরে। তার আগে আমার পরিচিতি, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেকচারার ফিজিক্স, রাজাবাড়ী ডিগ্রি কলেজ, গোদাগাড়ী, রাজশাহী। আজকে পাঠের বিষয় পদার্থবিজ্ঞান 2য় পত্র, এবং আমরা এই অধ্যায়টা 4র্থ অধ্যায়ে আছি এবং অধ্যায়টা আমরা আগেই শুরু করেছি। 2টি ক্লাস এর উপরে হয়ে গেছে, আজকে আমার এটা 3য় লেকচার। তো এখান থেকে আমরা এই অধ্যায়ে যেটা শিখেছি, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব, এগুলো নিয়ে আমি ব্যাপক এবং বিস্তারিত আলোচনা করেছি এবং তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা সেগুলো বুঝেছো। তো আমরা গত সেশনে যেখানে ছিলাম, শেষ করেছি, ঠিক ওখান থেকে আমরা আজকে যাত্রা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন খাতা এবং কলমে তৈরি হয়ে যাও। আমাদের যে শিখন ফল ছিল, সেই শিখন ফলটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। সেখান থেকে আমরা কি পড়েছিলাম? ওয়েলেসের চৌম্বক ক্ষেত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বলের মান ও দিক নির্ণয় করতে পারবে, তড়িৎ প্রবাহের
চুম্বক ক্রিয়া ফ্লেমিং এর ডান হস্ত বাম হস্ত সূত্র, বিয়ার্ড-স্যাভার্টের সূত্র অর্থাৎ বায়ার্ড-স্যাভার্টের সূত্র, অ্যাম্পিয়ার, এগুলো আমরা এখান থেকে শিখব এবং হল প্রভাব আরও শিখব। হল ভোল্টেজ, হল বিভব, হল ক্রিয়া, তারপরে এখান থেকে আমাদের আরও যেগুলো শিক্ষণীয় সামনে আমরা পাবো সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো বিস্তারিত, সমস্যা নাই। তবে আমরা গতদিন যেখানে শেষ করেছি ঠিক ওখানে আমরা কি করবো, আমরা এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আমরা ওখানে শেষ করেছিলাম। তোমরা বুঝতেই পারছো এগুলো আমি আগে আলোচনা করেছি, ডান হস্ত বাম হস্ত এগুলো আলোচনা করেছি। তারপরে এখানে দেখো এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে কম্পাসের অবস্থান চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সাম্য অবস্থান নাই, এগুলো আমরা আলোচনা করেছি। এবং এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পেরেছি সেই জায়গা থেকে আমরা আবার আসতে শুরু করব। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, এটা গতদিন আমাদের হয়ে গেছে। তারপরে আমরা পূর্বের আলোচনায় আসি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, কোন পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। এটা গতদিন বলেছি, এবার আবারও বলছি, আবারও তোমরা বলছি, তোমরা ভালো করে খেয়াল করো। কোন পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। কি বললাম? কোন পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তো ঠিক আছে, আমরা বুঝতে পারছি এবং এটা গতদিন আমরা পড়েছি। চৌম্বক ক্ষেত্রের দিক ফ্লেমিং এর ডান হস্ত বাম হস্ত এই নিয়ম দুটো আমরা দেখেছি। এটা দেখতে পাচ্ছ, এটা ডান হস্ত বিদ্যা আন্দোলনের উপরের দিকে কি আছে, এটা হলো কি তড়িৎ প্রবাহ। আর এই যে মুষ্টি যেটা দেখছো সেই মুষ্টি বরাবর কি আছে, হাতের মুষ্টি বরাবর সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এই যে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এই যে এরকম করে চারপাশে ঘুরতে থাকছে অর্থাৎ চারিপার্শ্বস্থ এলাকা হচ্ছে, এইটাই হলো চৌম্বক ক্ষেত্র। এখানে দেখা হয়েছে এই চৌম্বক ক্ষেত্রটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে চৌম্বক ক্ষেত্র এখানে তড়িৎ প্রবাহের মানকে আমরা আই দ্বারা প্রকাশ করব হিসাবে। তো এখন এই যে দেখছি একটা বেল, একটা বেল কি হচ্ছে, একটা বেল মানে এই চৌম্বক ক্ষেত্রের দোলন গতিতে চৌম্বকের পরস্পর সমতল পরস্পর বিকর্ষণ করে এবং বিপরীত পরস্পর আকর্ষণ করে, আকর্ষণ চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে কি হচ্ছে, এখানে এই যে উঠানামা হচ্ছে, তার কারণে এই বেলের শব্দ হবে, তখন শব্দ যখন বেলে ধাক্কা লাগবে তখন শব্দ হবে এবং বেলে উঠানামা করে। এই জিনিসটা এখানে বুঝাইছে। এবং এই চৌম্বক ক্ষেত্রের প্রয়োগটা কোথায় কোথায় আমরা দেখতে পাই, আমরা ওয়াশিং মেশিন, ফ্যান, ব্লেন্ডার মেশিন, এরকম বিভিন্ন যে ইয়া আছে সেগুলো। তারপরে দেখো গতদিন আমরা চৌম্বক ক্ষেত্রে আধানের গতি এটা আমরা করেছি, চৌম্বক ক্ষেত্রে আধানের গতি এটা আমরা বেশ আলোচনা করেছি। এবং এখানে একটা বল তৈরি হয়েছিল, লরেন্স বল, কিউ অফ ই মানে চৌম্বক ক্ষেত্র প্লাস বেগ ইনটু চৌম্বক ক্ষেত্র এখানে দেওয়া আছে। এটা হলো তড়িৎ ক্ষেত্র আর এটা হলো চৌম্বক ক্ষেত্র বলা হয়েছে। এই বলকে লরেন্স বল বলা হয়। আবার ওই লরেন্স বলটা আমরা আবার দেখি কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লোকটি বল অনুভব করে তাকে আমরা বলবো লরেন্স বল। তো আমরা এই জায়গাতে এসে গতদিন আমরা থেমে গেছিলাম এবং এখানে এসে আমরা কি পাবো সেটা আমরা একটু মনোযোগ সহকারে পড়ি। ঠিক আছে, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সুন্দর করে এবং মনোযোগ দিয়ে এটা দেখো এবং পরে এটা লিখে দিবা। কি আছে, একটি গতিশীল আধান ও তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এটা আমরা ওয়েরেস্টেডের পরীক্ষা এবং একটা মানে চৌম্বক ক্ষেত্র পূর্বে যে মানে কম্পাস দিয়ে আমরা দেখলাম সেখান থেকে আমরা জানতে পেরেছি যে একটা গতিশীল আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এরপরে
একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপরে। এখন খেয়াল করো, একটা গতিশীল আধান এবং অন্য আরেকটা গতিশীল, তার দুইটা আধান গতিশীল হয়ে গেল। অর্থাৎ একটি আধান অন্য একটি আধান গতিশীল আধানের উপর তড়িৎ বল ছাড়া অন্য একটি বল প্রয়োগ করে আধান সমূহের উপর এই যে বেগ নির্ভর বলই হচ্ছে চৌম্বক বল। ক্লিয়ার হতে পারলাম? পরিষ্কার হয়ে গেল। একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপরে তড়িৎ বল ছাড়া অন্য একটা বল প্রয়োগ করে আধান সমূহের উপরে এই বেগ নির্ভর বলই হচ্ছে চৌম্বক বল। তাহলে চৌম্বক বল কি আমরা বুঝতে পারছি? আমরা অবশ্যই বুঝতে পারছি যে চুম্বক বল হচ্ছে যে একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপরে তড়িৎ বল প্রয়োগ ছাড়া অন্য একটি বল প্রয়োগ করে আধান সমূহের উপরে এই বেগ নির্ভর বলই হচ্ছে তড়িৎ বল। ক্লিয়ার? তোমরা অবশ্যই বুঝতে পারছো। এটাতে লিখে নাও যে একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপরে তড়িৎ বল প্রয়োগ ছাড়া তড়িৎ বল প্রয়োগ ছাড়া অন্য একটা বল প্রয়োগ করে এই বল প্রয়োগ করে এই আধান সমূহের উপর বল নির্ভর বেগই হচ্ছে কি চৌম্বক বল। ঠিক আছে? এরপরে এখন এই যে ফোর্স চুম্বকটা এই আধান q এর সমানুপাতিক, চার্জের সমানুপাতিক, আধানের বেগ v এর সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের মান b এর সমানুপাতিক। আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার সাইনের সমানুপাতিক। তাহলে কি দাঁড়াইলো? তারপরে এখানে দাঁড়াচ্ছে যে বল F ইজিক্যাল টু বল এর প্রপোর্শনাল টু কিউ ভি কিউ এই কিউ ভি বি সাইন থিটা বি সাইন থিটা বি সাইন থিটা। তাহলে কি দাঁড়ালো? এ প্রপোর্শনাল টু কিউ ভি বি সাইন থিটা। এখন এটা কিন্তু আমরা লিখতে চাই তাহলে কি হবে? F সমান এই F এই F সমান এই যে প্রপোর্শনাল টু ছিল সেখানে কি আছে? এই কিউ ভি বি সাইন থিটা। এই যে সমীকরণটা বের হইলো এই সমীকরণটা হচ্ছে কি চৌম্বক বল ফোর্স। এটা হলো চৌম্বক বল। এই চৌম্বক বলটা কিসের উপর নির্ভর করে? আধান কার সমানুপাতিক? আধানের সমানুপাতিক, আধানের বেগের সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার সাইনের সমানুপাতিক। সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এই প্রপোর্শনাল টু এখানে যে এক হয়ে যাচ্ছে, মানে একক হয়ে যাচ্ছে। তারপরে কিউ ভি বি সাইন থিটা এই সমীকরণটা দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমরা গাণিতিক সমস্যা সমাধান যখন করব সেই ক্ষেত্রে আমাদেরকে লাগবে। তো এখানে আমরা চৌম্বক ক্ষেত্রের বি এর মান তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। চৌম্বক ক্ষেত্র বি, এই চৌম্বক ক্ষেত্র বি মান যদি আমরা বাইর করি তাহলে এটা কি হবে? এর সাথে এটা ভাগ হয়ে এই এর নিচে বাকিটুকু চলে আসবে কিউ বি সাইন থিটা, এরকম করে আমরা নিয়ে আসতে পারবো। তো এখন আমরা চৌম্বক ক্ষেত্রের মান এই যে দেখাইলাম সেটা হচ্ছে কি এই বল আধানের সমানুপাতিক, আধানের বেগের সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের মান বি এর সমানুপাতিক এবং আধানের বেগ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের সাইনের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো চৌম্বক বল কি এবং চৌম্বক বল কার উপর নির্ভরশীল এবং তার একটা সমীকরণ দাঁড়াইল চৌম্বক বল সমান কিউ ভি বি সাইন থিটা। তারপরে এখন লক্ষ্য করো এই যে সাইন থিটার কথা বলছি। এখন দেখো এখানে আমি কি দেখাচ্ছি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র যদি এটা হয়, এটা কুলম্বের বাম হস্তে বা ডান হস্তে আমরা দেখলাম চৌম্বক ক্ষেত্র, আর কম্পাসের ক্ষেত্র দেখেছি এই যে বেগ
তাহলে এটা হলো চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে বেগ, এই বেগটা 90 ডিগ্রি কোণ আছে। এইটা হলো চার্জ, চার্জটা কিসের উপর নির্ভরশীল? দেখো এই চার্জ মানে এই যে বলটা চার্জের উপরে, চার্জের সমানুপাতিক, সে কথা বলা হয় সেটা কিউ চার্জ। এখান থেকে বি সমান এই যে এ বাই কিউ বি, অর্থাৎ বি সমান এই এ বাই কিউ বি আমরা সহজেই লিখতে পারি। তাহলে কি এই বি সমান এই এ বাই কিউ বি, এই যে সমীকরণটা এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, সাইন সমানুপাতিক সাইন 90 ডিগ্রির মান যখন হবে, মানটা বসাইতে পারে তখন ওটা 1 হয়ে যায়, তারপরে এটা f বাই কিউ ভি দাঁড়ায় গেল। এখন হচ্ছে যে এই এখান থেকে আমরা যেটা লক্ষ্য করলাম, চৌম্বক ক্ষেত্রের মান b চৌম্বক বলের মান বাই চার্জ এবং চার্জের বেগ। চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে আমরা প্রকাশ করব? চৌম্বক ক্ষেত্র মানে কোন চৌম্বক ক্ষেত্রের দিকে সাথে সমকোণে একক বেগে, কোন চৌম্বক ক্ষেত্রের দিকে সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলের মান কে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলবো। আবার ক্রিয়াভিন্ন হও, কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলের মানকে চৌম্বক ক্ষেত্রের মান বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণের প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারলা যে কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। ঠিক আছে? তাহলে বির মান আমরা এখান থেকে পেলাম, তাহলে একক বের করব, চৌম্বক ক্ষেত্রের এককটা আমরা বের করব। তাই চৌম্বক ক্ষেত্রের এককটা আমরা কিভাবে বের করব? দেখো এখানে একক বের করা হয়েছে যে যদি আমরা আমরা ইয়া করি যে একক কিভাবে আমরা বের করব, তাহলে প্রত্যেকটারই মান আমরা যদি হিসাব করতে যাই তাহলে কি হবে? তাহলে আমরা এই চৌম্বক ক্ষেত্র মানের এককে আমরা কিভাবে কি করব? এটা আমরা পেলাম a সমান কিউ ভি। এখন এই যে ভি যদি এই বেগটা যদি 1 মিটার পার সেকেন্ড হয়, আর এই চার্জ কিউ সমান হচ্ছে 1 কুলম্ব যদি হয়, এটা আমরা এগুলো মানে যে 1 কুলম্ব চার্জ প্রত্যেকটার একক নিব। বলের মান যদি 1 নিউটন হয়, বলের মান যদি 1 নিউটন হয়, সেই ক্ষেত্রে আমরা কি হবে? প্রত্যেকটার মান যদি বসায় দাও তাহলে কি হচ্ছে এই বির মান তাহলে কি দাঁড়াবে? বির মান দাঁড়াবে হলো 1, এর একক হচ্ছে টেসলা। তাহলে কি হচ্ছে টেসলা কেন হচ্ছে? এখানে 1 নিউটন বসছে, 1 নিউটন, এখানে তাকে কুলম্ব দ্বারা ভাগ করতে হবে, মিটার পার সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে, করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা, এবং চৌম্বক ক্ষেত্রের মানের একক হচ্ছে টেসলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো এখন চৌম্বক ক্ষেত্রের একক বের হলো, চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। ক্লিয়ার? আমি আবারও বলছি যে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি সমান হচ্ছে ফোর্স বাই কিউ ভি। কিছুক্ষণ আগে আমরা সংজ্ঞার মাধ্যমে সেটা প্রকাশ করেছি। বেগ যদি 1 মিটার 1 মিটার পার সেকেন্ড হয়, কিউ যদি 1 কুলম্ব চার্জ হয় এবং বলের মান যদি 1 নিউটন হয়, সেই ক্ষেত্রে v সমান 1 টেসলা এটা হয়ে গেল। অর্থাৎ টেসলা সম্পর্কে আমরা জানতে পারলাম 1 টেসলা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের এককের নাম হচ্ছে টেসলা। তারপরে তাহলে আমরা এই টেসলাকে কিভাবে প্রকাশ করব? যদি বলি যে 1 টেসলা কি, তাহলে তোমরা কি বলবা? যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকে সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করবে, সেই ক্ষেত্রের মানকে আমরা 1 টেসলা বলবো। তাহলে দেখা গেল একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা পূর্বে দেখেছি চৌম্বক ক্ষেত্র কিভাবে তৈরি হয়, আমরা স্লাইডের মাধ্যমে দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি।
সেই চৌম্বক ক্ষেত্র তৈরি হলে চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা কুলম্ব 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকের সাথে কার সাথে ক্ষেত্রের দিকে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণ মানে 90 ডিগ্রি কোণে যদি 1 মিটার পার সেকেন্ড বেগ থাকে বেগে গতিশীল যদি হয় এবং সে যদি মনে করে যে আমি 1 নিউটন বল অনুভব করছি সেই ক্ষেত্রে ওই সে আধান যদি 1 নিউটন বল অনুভব করে সেই ক্ষেত্রের মানকে আমরা বলবো 1 টেসলা। ক্লিয়ার? আমার প্রাণের প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপর আমি আরেকবার তোমাদের সেটা বলছি যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে সেই ক্ষেত্রের মানকে 1 টেসলা বলবো। ক্লিয়ার? তো ঠিক আছে, আমরা এখন টেসলা সম্পর্কে জানলাম। এখন আমরা একটা উত্তর নেব যে নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রের একক। এখানে ন্যানোমিটার আছে, এখানে মিলিমিটার আছে, এখানে আছে অ্যাম্পিয়ার পার মিটার। টেসলা আর হলো নিউটন অ্যাম্পিয়ার পার মিটার। Which answer should be correct? Find out from this term. I think so তোমরা পারবা, ইটস ইজি। তো উত্তর অবশ্যই তোমরা পারবা। দেখি উত্তরটা তোমরা কি দিচ্ছ। অবশ্যই তোমরা পারছো, উত্তরটা হলো টেসলা। ওকে, তাহলে কিছু নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রে রাখো টেসলা। তারপরে দেখো এখানে একটি ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে সুষম কথা বলা হয়েছে 5 × 10⁵ মিটার পার সেকেন্ড দ্রুতিতে মানে বেগে ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল। 90 ডিগ্রি কোণে গতিশীল মানে ওখানে মান হয়ে গেল। ইলেকট্রনের উপর চৌম্বক বল 1.6 × 10⁻³ নিউটন হলে বল কিন্তু নিউটন দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারছি। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে সমীকরণটা আমরা বের করলাম ঠিক সেখানে বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য বাড়ি কাজ দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এটা কমপ্লিট করবে। আশা করি তোমরা সেটা পারবে। এখন আমরা একটা ভিডিও দেখব, সেই ভিডিওতে দেখি। তার আগে আমরা বলে দিচ্ছি ভিডিওটা 22 সূত্র নিয়ে হবে। আমরা 22 সূত্র আজকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ, যেহেতু এটা আজকে আমাদের দ্বিতীয় লেকচার। ভিডিওটা একটু দেখি 22 সূত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ হইতেছে এই যে ইলেকট্রিসিটি এবং তড়িৎ প্রবাহের এই যে মানগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং প্রতিষ্ঠিত হয়েছে, এটা আসলে একা একা হয়নি এবং একক সময়েও হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছে, তাদের সমষ্টিগতভাবে আজকে আমরা এই যে পরিবাহিতার একটা পূর্ণাঙ্গ ফলাফল আমরা দেখাতে পারছি। তো এই যে তড়িৎ প্রবাহিত হয় এটা প্রবাহিত তার, এটা পরিবাহিত তার। এই প্রবাহিত তড়িৎ প্রবাহটা এরকম যদি থাকে, এই তারের এই ক্ষুদ্রতম অংশ, এখানে ক্ষুদ্রতম অংশ, এই কোণের সাথে দেখো বিন্দুতে একটা ইয়া তৈরি হয়েছে এবং এই যে 90 ডিগ্রি কোণ থিটার মান কিছুক্ষণ আগে যে আলোচনা করা হয়েছে। আর এই ক্ষুদ্রতম অংশকে আমরা ডিএল বলি, লেন্থ অফ দ্য এলিমেন্ট, এটা ডিএল। এবং এই ডিএল কে আমরা ইনক্রিজ করব, ইনক্রিজ করতে গেলে ইন্টিগ্রাল আলাদা করতে হবে। আর এই পরিমাণটাকে আমরা বলি চুম্বক ক্ষেত্র। অর্থাৎ তাদের চারিপাশে এরকম চারিপার্শ্বস্থ যদি ভাবি তাহলে চৌম্বক ক্ষেত্র হলো বি, সেইটাকে আমরা বলি যে এ থেকে বি পর্যন্ত হলো চৌম্বক ক্ষেত্র। তাহলে এই যে লেন্থটা দেখছো সেটা, তাহলে ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল sin থিটা বাই r স্কয়ার। আচ্ছা, ডিবি ইকুয়াল টু এই যে প্রপোর্শনাল উঠেছে কে আই ডিএল sin থিটা বাই r স্কয়ার। a is the constant of proportionality, the constant k equal to mu by 4 pi। আমরা k এর মান হচ্ছে কি mu by 4। তারপরে দেখো where mu is the permeability of the medium, মাধ্যমের মধ্যে ধ্রুব, পরবর্তী ধ্রুব d সমান mu by 4
ideal sin theta by r square. A mu r mu naught, where mu r is the relative permeability of the medium and mu naught is the permeability of free space. Mu naught equal to 4 pi into 10 to the minus 7 Henry. এটা হচ্ছে mu এর হেনরি পার মিটার ফর এয়ার। এয়ারের ক্ষেত্রে হচ্ছে এয়ারের ক্ষেত্রে 1। তাহলে কি দাঁড়ালো? সো ইন এয়ার মিডিয়াম যদি মানে বায়ু মাধ্যমে হয় তাহলে dV equal to mu naught by 4 by 1 ideal sin theta by r square। এটা ভেক্টর ভাবে যদি নেওয়া হয় তাহলে dV equal to mu naught by 4 by ideal into r in r cube। এখানে r যখন চলে যায় তখন এখানে r square থেকে r cube হয়ে যায়, ভেক্টর ভাবে যখন বাড়ে। dV সমান mu naught by 4 by ideal r, এই r এর উপরে ইউনিট ভেক্টর করা হলো তখন r square হয়ে গেল। ঠিক আছে? এই জিনিসটা the direction of JB is perpendicular to the plane containing current elements IGL and R, that is plane of the paper, and acts inwards. The unit of magnetic induction is the Tesla or Weber per meter square। তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে আমরা দেখতে পেলাম একটা ভিডিও, এবং ভিডিওতে বায়োসাভার্টের সূত্র যেটা শুধু mu by 4 pi epsilon naught q by r square, এই যে ফর্মুলা এখানে আইডিয়াল sin theta by r square। ঠিক আছে? এখানে sin theta by r square। তারপরে এই যে সূত্রটা যেটা আমরা ভিডিও দেখলাম সেই সূত্রের সমীকরণটা এখন এখানে দাঁড়ালো। কি বলা হয়েছিল? ওই যে ফিগারটা দেখা হয়েছিল, এই যে ক্ষুদ্রতম অংশ, এই যে এই ক্ষুদ্রতম অংশ এই এখানে যদি dl হয় তাহলে আমি যতখানি পরিমাণ মাপতে যাব তার সম্পূর্ণটাকে তাহলে আমরা এর ভাগতে হবে। এই যে মানে এটা যদি r দূরত্ব r, সমীকরণ অনুযায়ী দূরত্ব r, এখন হচ্ছে যে এই যে পরিবাহীটা এই 4/5 এই পরিবাহী, সেই জন্য টোয়াইস পাই আমরা ধরে রাখলাম 4 বাই r স্কয়ার লেখা হচ্ছে। এখন হচ্ছে যে তড়িৎ প্রবাহ r, এই যে এটা তার, এই তারটা দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় ক্ষুদ্রতম অংশের উপরে যদি পরিমাপ করা হয় তাহলে বৃহত্তম অংশটা আমরা ভাগ করতে পারি, সেই জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব। তো এখন সমীকরণটা দাঁড়ালো কি dv বাই dv equal to mu naught, dv equal to mu naught প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বায়োসাভার্টের সূত্রটা আমরা পেয়ে গেলাম, এবং সেই সূত্রে কি বলা হলো এই এটা ভেক্টর ফর্মে যদি করা হয় তাহলে du naught ideal sin theta by 4 pi r square। ওকে, এখন এই যে gl এর কথা বলছো, এই gl হচ্ছে কি infinitesimal length of conductor মানে পরিবাহী ক্যারি ইলেকট্রিক কারেন্ট। ওকে, আর এই আইআরটা হচ্ছে ইউনিট ভেক্টর, দ্য স্পেসিফাই the direction of the vector distance from the current to the field coil। ঠিক আছে? তাহলে এইখানটা এই সমীকরণটা দাঁড়ালো এটা। এখন এই সমীকরণ অনুযায়ী আমরা কাজ করে যাব। এই থেকে আমরা বিস্তারিত একটু বলার চেষ্টা করি। দেখো বিস্তারিত আমি বলছি। আমরা ভিডিও দেখলাম, ভিডিওটা কি বললাম? বায়োসাভার্টের সূত্র, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র B এর বের করার জন্য ল্যাপ্লাস একটি সূত্র প্রদান করলেন, যা ল্যাপ্লাসের সূত্র নামে পরিচিত, এবং এই সূত্রকে জিন ব্যাপটিস্ট বিও এন্ড ফেলিক্স সালভা, অর্থাৎ বায়োসাভার্ট, এখানে দুজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, আর সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে ল্যাপ্লাসের সূত্রের সত্যতা প্রমাণ করলেন। সেই ক্ষেত্রে বায়োসাভার্টের সূত্র হিসাবে পরিচিত। তাহলে কি এই ল্যাপ্লাসের সূত্রটাকে প্রতিষ্ঠিত করলে হচ্ছে বিও এবং ফেলিক্স সালভা কি করলেন, এরা দুজন মিলে করলেন বলে সেই সূত্রকে বলা হচ্ছে বায়োসাভার্ট সূত্র।
না বি হচ্ছে আবার সূত্র। সূত্রটি হইতেছে নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহী ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর চারপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোগ সরলরেখা ও অন্তর্ভুক্ত কোণ থিটা সাইনের সমানুপাতিক। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এটার একটা বিশ্লেষণের দেখো। কোন পরিবাহীর দৈর্ঘ্য dl, এই যে dl, এই dl এর ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, কি পরিমাণ তড়িৎ প্রবাহ I, তড়িৎ প্রবাহিত চললে পরিবাহীর ওই অংশের মধ্য থেকে এই যে থিটা কোণ তৈরি হয়েছে, এই থিটা কোণ r দূরত্বে p বিন্দুতে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র dB সমান মান হবে এই dB প্রফেশনাল কি হইতেছে I, এই চৌম্বক এই তড়িৎ প্রবাহ I, এই তড়িৎ প্রবাহ I, এই ক্ষুদ্রতম দৈর্ঘ্য আপাতত নিয়েছি, এটা হলো দৈর্ঘ্য d, মোট দৈর্ঘ্য l হবে এবং sin থিটা, এই থিটার মান হচ্ছে sin থিটা এবং দূরত্বের বর্গের সমানুপাতিক ব্যস্তানুপাতিক, দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক ছিল সেজন্য r স্কয়ার। ওকে, এখন এই dB এখানে কে একটা সমানুপাতিক দৈর্ঘ্য পারমাণবিক কনস্ট্যান্ট, এর মান রাশিগুলোর একক মাধ্যমের চৌম্বক ক্ষেত্র ধর্মের উপর নির্ভর করবে। ক্লিয়ার? আশা করি তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছো এবং পরিষ্কার ধারণা এখানে পাওয়া যাচ্ছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো, এটা হলো আমি এখন যেটা বলবো সেটা হলো মাধ্যমে, মানে শূন্য মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে। আমি শূন্য মাধ্যমের হিসাবটা করি। I এককের চৌম্বক ক্ষেত্রকে টেসলা, তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার এবং দৈর্ঘ্য দূরত্বের মিটার পরিমাপ করলে শূন্যস্থানে বায়োসাভার্টের সূত্রের সমানুপাতিক দৈর্ঘ্য কে এর মান পাওয়া যাবে 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে কে এর মান পাওয়া যাবে কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে যে ধ্রুবক কে এর মান পাওয়া যাবে সেটা হলো 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কি বললাম? 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা হলো শূন্য মাধ্যমে কে এর ধ্রুবক, শূন্য মাধ্যমে কে এর কনস্ট্যান্ট পারমাণবিক। আচ্ছা, তারপরে এসআই পদ্ধতিতে সমানুপাতিক ধ্রুবককে লেখা হয় কে μ0/4π আর গেইন এক্সপ্রেস বিফোর অলসো। তার মানে যে এটা কিছুক্ষণ পূর্বে আমরা কিন্তু আলোচনা করছি যে কে এবং সূত্রটাও আমরা যখন একটা ভিডিওতে করেছিলাম সেই ভিডিওতেও দেখাইছি যে μ0/4π এটা হচ্ছে কনস্ট্যান্ট কে। এখানে μ0 হচ্ছে ধ্রুব সংখ্যা যাকে শূন্য স্থানে চৌম্বক প্রবেশতা, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস অর ভলিউম ভ্যাকুয়াম। তো এখন এর মান হচ্ছে μ0 এর একটা মান আছে 4π × টেসলা। এটা আমাদেরকে বলতে হবে যে μ0 এর মানটা শূন্য মাধ্যমে হচ্ছে 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই যে মানে এর মান বের করলে এখন μ0 সমান কত হতে পারে আমি সেটা জানতে চাচ্ছি। μ0 সমান আমরা লিখতে পারি কি μ0 হচ্ছে এই যে 4π × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, তাহলে শূন্য স্থানে বায়োসাভার্টের সূত্রের যে রূপ দাঁড়াবে সেটা আমরা এখন কি বলবো? এই dB সমান হচ্ছে μ0 4π, এখানে হচ্ছে I dl sin theta by r স্কয়ার। ওকে, তো এখন
যে মিউ নট হচ্ছে 4 পাই মানে 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এবং চৌম্বক ক্ষেত্রের মান যেটা ক্ষুদ্রতম অংশ এই যে জিবি বলছে এটা ক্ষুদ্রতম অংশ, মোট অংশ যখন বলবো তখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, তাহলে যে কোনো মাধ্যমে এখন যদি বলি, এখন আমরা যে কোনো এটা শূন্য মাধ্যমে জিবি মান পাইলাম, এখন যে কোনো মাধ্যমে যদি এটা ব্যবহার করতে চাই তাহলে কি হবে, যে কোনো মাধ্যমে ব্যবহার করতে যদি চাই তাহলে সেটা কি হবে এটা আমরা একটু দেখি। তড়িৎ প্রবাহের ফলে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান মাধ্যমের তথা মাধ্যমের চৌম্বক প্রবেশতার উপর নির্ভর করে। মিউ চৌম্বক প্রবেশতা বিশিষ্ট মাধ্যমে বায়োসাভার্টের সূত্রের যে রূপ দাঁড়ালো সেটা কি দাঁড়ালো, এইটি বি সমান মিউ বাই 4 পাই, এখানে মিউ নট আর স্কয়ার আমরা এই জন্য দিচ্ছি মিউ নট বাই নট ছিল, এখন যেমন মাধ্যমে এই জন্য মিউ ধরা হচ্ছে আই জি এর sin থিটা। আচ্ছা, এখন সম্পূর্ণ তড়িৎ বাহির, এখন এটা বললাম যে ক্ষুদ্রতম অংশের জন্য ছিল যে যে জায়গায় পয়েন্ট করা যায়, কিন্তু যতখানি তড়িৎ ক্ষেত্র আছে সেইখানে যদি আমি বলি তাহলে ডিএলটা কি বাড়াতে হবে, কতখানি পরিমাণ বাড়বে, সেই জন্য সেটার জন্য আমার কি করতে হবে, একটা এই যদি বি করতে চাই, বি করলে ইন্টিগ্রেশন করতে হবে, এই মিউ নট তারপরে হচ্ছে বাই 4 পাই আই জি এল sin থিটা বাই আর স্কয়ার। এখন এটা কি করব, কার আমরা কি জানি এই এর মান কনস্ট্যান্ট, এই মানটা হচ্ছে কি মিউ নট বাই 4 পাই এর একটা মান আছে, সেই মানটা যদি কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, সেজন্য এটা বাইরে এটা আমরা কার বিদ্যুৎ এখানে ছিল ডি ডি ই ডি হলো চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র যদি বাইরে করতে যায় চুম্বক ক্ষেত্র মধ্যে কি আছে, অর্থাৎ আই ডি এর আছে, sin থিটা আছে আর এটা আছে, তাহলে মিউ নট বাই 4 পাই এটা কিন্তু বের হয়ে আসবে, কার ইন্টিগ্রেশন করতে হবে, আই ডি এল sin থিটা বাই আর স্কয়ার, এইটার ইন্টিগ্রেশন হবে। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেশন করলে এটা যে ভেক্টর ফর্ম আমরা লিখব সেটা আমরা এখন ব্যাসের সূত্র ভেক্টর রূপ যদি দেই, বি এর উপরে ভেক্টর চিহ্ন দিলে তাহলে কি হবে, এই জি বি ভেক্টর চিহ্ন দিলাম, এখন কি হচ্ছে এই ভেক্টর ফর্ম যদি লিখতে চাও তাহলে এই মিউ নট আই বাই 4 বাই এই যে কার মান ভেক্টরটা বৃদ্ধি পাবে কার, এই আর, এগুলো বৃদ্ধি পাবে এই আর কিউব। এখন এই ভেক্টর ফর্মটাকে যদি ইউনিট ভেক্টর করা তাহলে এখানে আমরা আর স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে এই মিউ নট আই কারেন্টের আমাদের এখন হিসাব করব না, কারেন্টটা মানে হিসাব না, আমার যেটা ডি মানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, যার ফলে এই আইটা সামনে চলে আসবে 4 পাই আর হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে কি এই যে জি এর পরিবর্তন ঘটাতে হবে ইনটু এই যে আর ভেক্টর এবং এই আর কিউব। ঠিক আছে, এইটা হলো ভেক্টর রূপ, অর্থাৎ বি এই চুম্বক ক্ষেত্র যখন ভেক্টর রূপ হবে সেই সমীকরণটা হচ্ছে মিউ নট আই 4 পাই মিউ নট আই 4 পাই ইন্টিগ্রেশন জি এ ইনটু আর বাই আর কিউব। এখন প্রিয় শিক্ষার্থীরা ভারসাম্য সূত্রটা আমরা দেখলাম এবং আমাদের যে অবস্থাটা আমরা দেখলাম, আজকে যে সেশনটা আমরা করেছি সেই সেশন থেকে যা আমরা শিখলাম, কি কি শিখলাম, তো আমরা শিখলাম যে এখানে বায়োসাভার্টের সূত্র দ্বারা আমি শেষ করলাম, বিদ্যুতের মধ্যে কি কি ছিল, চৌম্বক ক্ষেত্রে বলের মান ছিল, চৌম্বক ক্ষেত্র ছিল এবং একটা সম্পূর্ণ বায়োসাভার্ট, পরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো, থিওরিটিক্যাল আমাদের এখানে আজকে শেষ হলো। তারপরে আমাদের অ্যাম্পিয়ারস ল আছে,
অর্থাৎ শিক্ষণ কলেজ যেটা ছিল সেখানে আমরা মোটামুটি থিওরিটিক্যাল আমরা শেষ করলাম। তবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি সুন্দরভাবে বোঝানোর জন্য। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তো যাওয়ার পূর্বে আবার দুটি কথা, এই সময়ে তোমাদের সবাই যেন নিজেদেরকে নিরাপদে সুরক্ষিত রাখতে পারো এবং ঘরে থাকবা, মাস্ক ব্যবহার করবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, জনসংযোগ এড়িয়ে চলবা। এই কামনা করে তোমাদের কাছ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বেশি গুড লাক, মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার। আল্লাহ।